4.3.3. Now read the following note on the author first and then the text. Later, in pairs or groups, answer the following questions. লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নের উত্তর দাও। নোট অন দ্য অথর। লেখকের উপর নোট। জেন অস্টেন 1775 to 1817 was a famous English author renowned for her masterpiece Pride and Prejudice. জেন অস্টেন, যার জন্ম 1775 সালে এবং মৃত্যু 1817 সালে, একজন বিখ্যাত ইংরেজ লেখিকা ছিলেন যিনি তার খ্যাতনামা প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর জন্য বিখ্যাত। Her stories beautifully capture how people behaved and interacted in the 19th century. তার গল্পগুলি 19 শতাব্দীর মানুষের আচরণ ও পারস্পরিক ক্রিয়া সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। With her clever humor and careful observations, Austen's books are still loved today. অস্টেনের বইগুলি তার বুদ্ধিদীপ্ত রসিকতা এবং যত্নশীল পর্যবেক্ষণের কারণে আজও প্রিয়। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন কালজয়ী লেখক হিসেবে বিবেচনা করা হয় যিনি সমাজকে গভীরভাবে বুঝতে পেরেছিলেন এবং এমন গল্প লিখেছিলেন যা সত্যি অসাধারণ। Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners, and relationships with wit and charm. জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটি কালজয়ী উপন্যাস যা সমাজ, আচার আচরণ এবং সম্পর্ককে বুদ্ধি ও আকর্ষণীয়তার সাথে বিশ্লেষণ করে। গল্পটি বেনেট পরিবারকে ঘিরে, বিশেষ করে এর 5টি অবিবাহিত কন্যা এবং তাদের উপযুক্ত স্বামীর সন্ধানে আবর্তিত হয়েছে। ধনী ও যোগ্য চার্লস বিংলি এবং তার গর্বিত বন্ধু ফিটস উইলিয়াম ডার্সির পার্শ্ববর্তী নেদারফিল্ড পার্কে আগমনের মাধ্যমে উপন্যাসটি গতিশীল হয়। বেনেট পরিবারের গৃহিণী মিসেস বেনেট এই সুযোগে তার মেয়েদের জন্য উপযুক্ত পাত্র নিশ্চিত করার জন্য মনে মনে পরিকল্পনা করতে থাকে। যখন জ্যেষ্ঠ কন্যা জেন বিল্ডিংকে তার কোমল স্বভাবের দ্বারা মোহিত করে, তখন দ্বিতীয় জ্যেষ্ঠ এলিজাবেথ বেনেট এবং ডার্সির মধ্যকার সম্পর্ক বর্ণনার মূল ভিত্তি তৈরি করে। এলিজাবেথের চোখে প্রাথমিকভাবে ডার্সিকে অহংকারী মনে হয় এবং সংহত কারণে তার বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হয়। তাদের পারস্পরিক ভাব বিনিময় তীব্র ভুল বোঝাবুঝি দ্বারা চিহ্নিত হয়, কারণ উভয় চরিত্রই অন্যের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে। ডার্সির গর্ব প্রকাশ পায় বেনেট পরিবারের সামাজিক অবস্থানের জন্য তার ঘৃণার মধ্যে, অন্যদিকে এলিজাবেথের দৃঢ় স্বাধীনতা বোধ এবং তার পরিবারকে রক্ষা করার আকাঙ্ক্ষা তার কুসংস্কারকে উস্কে দেয়। উপন্যাসটি খুব দক্ষতার সাথে গর্ব এবং কুসংস্কারের বিষয়বস্তুকে তুলে ধরে, এই দুটি কেন্দ্রীয় চরিত্রের বিকাশের মাধ্যমে। নমনীয় কিন্তু প্রতারক উইকহ্যামের দ্বারা ডার্সির নামে মিথ্যাচার ছড়িয়ে পড়ে। এলিজাবেথের কাছে ডার্সির প্রস্তাব প্রত্যাখ্যান হয় ডার্সির চরিত্র সম্পর্কে তার ভুল ধারণার কারণে। এই প্রত্যাখ্যান ডার্সির জন্য একটি অপমানজনক অভিজ্ঞতা হিসেবে কাজ করে এবং তাকে তার নিজের গর্বের মুখোমুখি হতে বাধ্য করে। এদিকে এলিজাবেথ ডার্সির প্রতি তার অনুভূতির জটিলতার সাথে লড়াই করে। সে ধীরে ধীরে ডার্সির সততা এবং দয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটে যখন এলিজাবেথের কনিষ্ঠ বোন লিডিয়া বেইম্যান উইকহ্যামের সাথে পালিয়ে যায় এবং ডার্সি এই পারিবারিক সংকট সমাধানের জন্য সাহায্য করে। এই পরিস্থিতিতে ডার্সি ক্রিয়াকলাপ তার আসল চরিত্র প্রকাশ করে এবং এলিজাবেথকে তার সম্পর্কে তার পূর্বকল্পিত ধারণাগুলি পূর্ণ বিবেচনা করতে বাধ্য করে, যা দুজনকে প্রণয়নের দিকে ধাবিত করে। পরিশেষে বলা যায় যে প্রাইড এবং প্রেজুডিস একটি কালজয়ী সাহিত্যকর্ম
যা আজও পাঠকদের সাথে অনুরীত হচ্ছে। অস্টেনের অনবদ্য গদ্য এবং মজাদার কথোপকথনের সাথে মিলিত সর্বজনীন বিষয়বস্তুর অন্বেষণ এর স্থায়ী জনপ্রিয়তা নিশ্চিত করে। মিস্টার কলিন্সকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস এর প্রধান চরিত্র হিসেবে বিবেচনা করা হয় না, যদিও তিনি প্লটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপন্যাসের মূল ফোকাস থাকে এলিজাবেথ বেনেট, মিস্টার ডার্সি এবং বেনেট পরিবারের মতো চরিত্রগুলির সম্পর্ক এবং বিকাশের উপর। হু ইজ মিস্টার কলিন্স? মিস্টার কলিন্স একজন পুরোহিত এবং বেনেট পরিবারের প্রধান মিস্টার বেনেটের দূরবর্তী চাচাতো ভাই। কলিন্স সম্পর্কে কিছু মূল বিষয়। বেনেট পরিবারে কোনো পুত্র সন্তান না থাকায় মিস্টার কলিন্স মিস্টার বেনেটের মৃত্যুর পরে বেনেট পরিবারের পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হবেন। তিনি তার অত্যাধিক আনুষ্ঠানিক এবং আড়ম্বরপূর্ণ আচরণের পাশাপাশি তার পৃষ্ঠপোষক লেডি ক্যাথরিন ডি বার্গের প্রতি তার দাসত্বপূর্ণ মনোভাবের জন্য পরিচিত। তার আকর্ষণীয় গুণাবলী এবং সামাজিক অনুগ্রহের অভাব থাকা সত্ত্বেও মিস্টার কলিন্স এলিজাবেথ বেনেটকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু তার প্রস্তাব জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়। হু ইজ লেডি ক্যাথরিন ডি বার্গ? লেডি ক্যাথরিন অবিশ্বাস্যভাবে ধনী এবং তার উন্নত সামাজিক অবস্থানের কারণে উদ্ধত আচরণের অধিকারী। তিনি তার নিজস্ব খেয়ালখুশি অনুযায়ী চলতে অভ্যস্ত এবং প্রায়শই একটি পৃষ্ঠপোষকতামূলক এবং বিনয়ী আচরণ করেন। তিনি মিস্টার ডার্সির সাথে তার মেয়ে মিস জি বার্গকে বিবাহিত দেখতে বদ্ধপরিকর। লেডি ক্যাথরিন উপন্যাসে একটি উল্লেখযোগ্য প্রতিপক্ষ হয়ে ওঠেন যখন তিনি মিস্টার ডার্সির সাথে এলিজাবেথ বেনেটের বাগদান সম্পর্কে অবহিত হন। Text A. Mr. Collins was not a sensible man, and the deficiency of nature had been but little assisted by education or society, the greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. And though he belonged to one of the universities, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance. Mr. Collins was not a sensible man. Mr. Collins বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন না। And the deficiency of nature had been but little assisted by education or society. এবং তার স্বাভাবিক ত্রুটিগুলি কাটিয়ে উঠতে শিক্ষা বা সমাজ দ্বারা কিন্তু সামান্য সহযোগিতা পেয়েছিলেন। The greatest part of his life having been spent under the guidance of an illiterate and miserly father. তার জীবনে সবচেয়ে বড় অংশ কেটেছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার নির্দেশনায়। Though he belonged to one of the universities, যদিও তিনি বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance. তবে তিনি কেবল ন্যূনতম প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেছেন, এটিতে জানাশোনা কারোর সাথে কোনো মূল্যবান সংযোগ তৈরি না করে। অর্থাৎ তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও সম্ভাব্য সুবিধাগুলি কাজে লাগাতে পারেননি। তাহলে পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, মিস্টার কলিন্স বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন না এবং তার স্বাভাবিক ত্রুটিগুলি কাটিয়ে উঠতে শিক্ষা বা সমাজ দ্বারা কিন্তু সামান্য সহযোগিতা পেয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় অংশ কেটেছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার নির্দেশনায় এবং যদিও তিনি বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন, তবে তিনি কেবল ন্যূনতম প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করেছেন, এটিতে জানাশোনা কারোর সাথে কোনো মূল্যবান সংযোগ তৈরি না করে। সামগ্রিকভাবে বাক্যটি মিস্টার কলিন্সের এমন একটি ছবি এঁকেছে যার বুদ্ধিমত্তা এবং সামাজিক অনুগ্রহের অভাব রয়েছে। এটি তার স্বাভাবিক সীমাবদ্ধতা এবং তার জীবনের ইতিবাচক প্রভাবের অভাব উভয়কে দায়ী করে। The subjection in which his father had brought him up had given him originally great humility of manner, but it was now a good deal counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feelings of early and unexpected prosperity.
দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ, যে বশ্যতায় তার বাবা তাকে লালন পালন করেছেন, অর্থাৎ মিস্টার কলিন্সের বাবা তাকে খুব কঠোর এবং বশ্যতামূলকভাবে বড় করেছেন। হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অব ম্যানার, তাকে প্রাথমিকভাবে অত্যন্ত বিনয়ী আচরণ শিখিয়েছিল। অর্থাৎ এই কঠোরভাবে লালন পালনের ফলস্বরূপ মিস্টার কলিন্স প্রাথমিকভাবে অত্যন্ত বিনয়ী হয়ে উঠেছিলেন। বাট ইট ওয়াজ নাও a good deal counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. কিন্তু এটা অর্থাৎ নম্রতা এখন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে দুর্বল মস্তিষ্কের আত্ম অহংকার, সমাজ থেকে বিচ্ছিন্নভাবে বসবাস এবং দ্রুত ও অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ নিজেকে বড় মনে করার মাধ্যমে। অর্থাৎ পুরো সেন্টেন্সটির অর্থ করলে এরকম দাঁড়ায়, যে বশ্যতায় তার বাবা তাকে লালন পালন করেছেন তা তাকে প্রাথমিকভাবে অত্যন্ত বিনয়ী আচরণ শিখিয়েছিল, কিন্তু এটা অর্থাৎ নম্রতা এখন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। তার দুর্বল মস্তিষ্কের আত্ম অহংকার, সমাজ থেকে বিচ্ছিন্নভাবে বসবাস এবং দ্রুত ও অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ নিজেকে বড় মনে করার মাধ্যমে। এখানে মিস্টার কলিন্সের কঠোর লালন পালন প্রাথমিকভাবে তাকে খুব নম্র করে তুলেছিল, কিন্তু এটি তার সাম্প্রতিক সৌভাগ্যের কারণে নিজের অহংকার, সমাজ থেকে বিচ্ছিন্নতা এবং আত্মগুরুত্বের একটি নতুন উপলব্ধি দ্বারা প্রতিহত হয়েছে। A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant, and the respect which he felt for her high rank and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman and his right as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant. একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্গের দৃষ্টি আকর্ষণ করিয়েছিল যখন হান্সফোর্ডের পদটি খালি ছিল। এখানে এটা ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে মিস্টার কলিন্স হান্সফোর্ডের রেক্টর হিসাবে তার অবস্থান সুরক্ষিত করেছিলেন। The respect which he felt for her high rank, তার অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গের উচ্চ পদের জন্য তিনি অর্থাৎ মিস্টার কলিন্স যে শ্রদ্ধা অনুভব করেছিলেন। এখানে মিস্টার কলিন্স লেডি ক্যাথরিনের সামাজিক অবস্থার প্রশংসা করেন। হিজ ভেনারেশন ফর হার অ্যাজ হিজ প্যাট্রনেস, তার পৃষ্ঠপোষক হিসাবে তার শ্রদ্ধা। মিস্টার কলিন্স এর পৃষ্ঠপোষক হিসাবে লেডি ক্যাথরিনের প্রতি মিস্টার কলিন্সের শ্রদ্ধা। এখানে মূলত তাকে কাজটি দেওয়ার জন্য তিনি লেডি ক্যাথরিনের কাছে ঋণী বোধ করেন। আ ভেরি গুড ওপিনিয়ন অব হিমসেলফ, নিজের ক্ষমতার প্রতি একটি উচ্চ দৃষ্টিভঙ্গি। হিজ অথরিটি অ্যাজ আ ক্লার্জিম্যান, একজন পাদ্রী হিসাবে তার কর্তৃত্ব। তিনি একজন পুরোহিত হিসাবে তার অবস্থান নিয়ে গর্ব করেন। হিজ রাইট অ্যাজ আ রেক্টর, গির্জার প্রধান পুরোহিত হিসাবে তার অধিকার, অর্থাৎ তিনি স্থানীয় গির্জার প্রধান হিসাবে সম্মান পাওয়ার অধিকারী মনে করেন। মেড হিম অলটুগেদার আ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড অবসিকুইসনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড হিউমিলিটি, তাকে সম্পূর্ণরূপে অহংকার এবং চাটুকারিতা, আত্মগুরুত্ব এবং নম্রতার মিশ্রণে গড়া একজন মানুষে পরিণত করেছে। এই বিচিত্র আবেগ এবং বিশ্বাস মিস্টার কলিন্সের মধ্যে একটি অসঙ্গতিপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করে। প্রাইড, তার নিজের অবস্থান সম্পর্কে একটু উচ্চ ধারণা আছে। অবসিকুইসনেস, তিনি লেডি ক্যাথরিনকে অত্যাধিকভাবে তোষামত করেন। সেলফ ইম্পর্টেন্স, সে নিজেকে খুব গুরুত্ব সহকারে নেয়। হিউমিলিটি, সুপারফিশাল অর্থাৎ অগভীর, তিনি নম্রতা প্রদর্শন করতে পারেন, কিন্তু এটি সম্ভবত লেডি ক্যাথরিনকে খুশি করার ইচ্ছা থেকে উদ্বুদ্ধ হয়েছিল। তাহলে সামগ্রিক সেন্টেন্সটির অর্থ এরকম দাঁড়ায়,
একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডি বার্গের দৃষ্টি আকর্ষণ করিয়েছিল যখন হান্সফোর্ডের পদটি খালি ছিল, এবং তার অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গের উচ্চ পদের জন্য তিনি অর্থাৎ মিস্টার কলিন্স যে শ্রদ্ধা অনুভব করেছিলেন এবং মিস্টার কলিন্স এর পৃষ্ঠপোষক হিসাবে লেডি ক্যাথরিনের প্রতি মিস্টার কলিন্সের শ্রদ্ধা, নিজের ক্ষমতার প্রতি একটি উচ্চ দৃষ্টিভঙ্গি, একজন পাদ্রী হিসাবে তার কর্তৃত্ব, গির্জার প্রধান পুরোহিত হিসাবে তার অধিকারের সাথে মিশে তাকে সম্পূর্ণরূপে অহংকার এবং চাটুকারিতা, আত্মগুরুত্ব এবং নম্রতার মিশ্রণে গড়া একজন মানুষে পরিণত করেছে। মোট কথা, মিস্টার কলিন্সের ব্যক্তিত্ব হলো আত্মগুরুত্বের একটি বিভ্রান্তিকর মিশ্রণ, যা তার সামাজিক আরোহণের উচ্চাকাঙ্ক্ষা এবং লেডি ক্যাথরিনের অনুগ্রহের উপর নির্ভরতা দ্বারা উজ্জীবিত। ভোকাবুলারি। রিনাউন্ড অর্থ খ্যাতনামা, মাস্টারপিস অর্থ সেরা শিল্পকর্ম, প্রাইড অর্থ অহংকার, প্রেজুডিস অর্থ কুসংস্কার, ক্যাপচার অর্থ আটক করা, ইন্টারঅ্যাক্ট অর্থ পরস্পরের উপর ক্রিয়া করা, হিউমার অর্থ রসিকতা, অবজারভেশন অর্থ পর্যবেক্ষণ, কনসিডার অর্থ বিবেচনা করা, ক্লাসিক অর্থ কালজয়ী, এক্সপ্লোর অর্থ বিশ্লেষণ করা, উইট অর্থ বুদ্ধি, চার্ম অর্থ আকর্ষণীয়তা, সেন্সিবল অর্থ বিচারবুদ্ধি সম্পন্ন, ডেফিসিয়েন্সি অর্থ ঘাটতি, অ্যাসিস্ট অর্থ সহায়তা করা, স্পেন্ড অর্থ ব্যয় করা, গাইডেন্স অর্থ নির্দেশিকা, ইলিটারেট অর্থ নিরক্ষর, মাইজারলি অর্থ কৃপণ, বিলং টু অর্থ অন্তর্গত, মেয়ারলি অর্থ কেবল, টার্মস অর্থ শর্তাবলী, অ্যাকোয়েন্টেন্স অর্থ পরিচিত ব্যক্তি, সাবজেকশন অর্থ বশ্যতা, ব্রিং আপ অর্থ লালন পালন করা, আ গুড ডিল অর্থ উল্লেখযোগ্য পরিমাণ, সেলফ কনসিট অর্থ আত্ম অহংকার, কনসিকোয়েন্সাল অর্থ ফলস্বরূপ, আনএক্সপেক্টেড অর্থ অপ্রত্যাশিত, প্রসপারিটি অর্থ সমৃদ্ধি, ফরচুনেট অর্থ সৌভাগ্যজনক, ভ্যাকান্ট অর্থ খালি, হাই র্যাঙ্ক অর্থ উচ্চ পদ, প্যাট্রোনেস অর্থ পৃষ্ঠপোষক, ভেনারেশন অর্থ শ্রদ্ধা, অথরিটি অর্থ কর্তৃত্ব, ক্লার্জিম্যান অর্থ পাদ্রী, রেক্টর অর্থ গির্জার প্রধান পুরোহিত, অবসিকুয়াসনেস অর্থ চাটুকারিতা, হিউমিলিটি অর্থ নম্রতা।